আপনি এক পারে আছেন, আপনি আরেক পারে যেতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নৌকাতে, ঘাটে অনেকগুলো নৌকা থাকে, আপনি একটা নৌকাতে উঠলেও চলবে, একটা নৌকা বাদ দিয়ে পাশের নৌকাটাতে উঠলেও চলবে। পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে সিম্পলি একটা মাধ্যম, একটা লক্ষ্যতে পৌঁছানোর জন্য আর কি। তো সেখানে রাজনৈতিক দল আকারে থাকা না থাকার প্রশ্নটা জড়িত হচ্ছে আপনার স্বপ্নটা, রাজনৈতিক আকাঙ্ক্ষাটা পূরণ করা যাচ্ছে কিনা। এনসিপি নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগ যারা অতীতে করেছেন তারাও এখন এনসিপিতে আসতে পারেন। তার মানে কি? তার মানে এতদিন যে আপনারা বললেন কয়েকজন যে ঠান্ডা পানি খেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার বাড়ির সামনে, আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের নিষিদ্ধতার ব্যাপারে তারা আন্দোলন করেছিল, সেই সুন্দর কুসুম কুসুম আন্দোলনের ফলে কিন্তু সাথে সাথে আওয়ামী লীগ তখন নিষিদ্ধ হয়ে গেল। একটা জিনিস যদি নাই থাকে সেটা কি সরকারের দোষ? আজকে যদি আমার সরকারই তো বলছে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। হ্যাঁ, এখন ততক্ষণ পর্যন্ত বলছে যতক্ষণ পর্যন্ত আমাদের দেয়ার ক্যাপাসিটি আছে। যখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ একটা নির্দিষ্ট টাইমের পরে তো শেষ হবে, পৃথিবীতে সবকিছুর একটা শেষ আছে, এটা তো খনিজ সম্পদ না, এটাও তো অ্যাক্ট অফ গডই। তো যেহেতু সবকিছু শেষ আছে, তার পরবর্তীতে আমাদের তো একটা পদক্ষেপ নিয়ে ভাবতে হবে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আজকের আলোচনায় এমন একটা জায়গায় আমরা আলোচনা শুরু করতে চাই যেখানে সরকার বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, কিন্তু পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের লাইন বলছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। একদিকে পরিসংখ্যান, অন্যদিকে মানুষের দীর্ঘশ্বাস। সত্যি কি সরবরাহ স্বাভাবিক? যদি স্বাভাবিক থাকে তাহলে কেন পাম্প বন্ধ? কেন আধা কিলোমিটার লম্বা লাইন? দাম বাড়িয়ে যদি বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তবে তেল না পেলে সেই বাড়তি দাম সাধারণ মানুষের জন্য আরেকটা চাপ কিনা? সংসদ এবং রাজপথ সব জায়গায় সড়ক জ্বালানি তেলের ইস্যু। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির প্রেক্ষাপটে উঠে এসেছে, সেটি হচ্ছে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। একাধিক দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন অন্য দলে। সেই সব কিছু নিয়েই আজকে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমাদের স্টুডিওতে তিনজন উপস্থিত আছেন, আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান দিক থেকে রয়েছেন অ্যাডভোকেট আশরাফ জালাল, আমার ডান দিক থেকে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। সেই সাথে রয়েছেন তারপরেই অ্যাডভোকেট আশরাফ জালাল খাল মনন, সদস্য সচিব লিগ্যাল এইড সেল। সেই সাথে রয়েছেন মাহবুব আজিব, সিনিয়র সাংবাদিক। আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব রাজনীতিতে অস্থিরতা এই প্রসঙ্গে। যে বিষয়টি দিয়ে আজকে শুরু করেছি, সরকার এবং জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার যে আলাপ আলোচনা কথা, এই সব কিছু সাধারণ মানুষের মনে একদিকে যেরকম আশার জায়গা তৈরি করছে, অন্যদিকে সংশয়। পথ বলছে এক কথা, আর পরিসংখ্যান বলছে এক কথা, সাধারণ মানুষ বলছে এক কথা, আর সংবাদের শিরোনাম বলছে আরেক কথা। একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই। মাহবুব আজিজ, আপনি জনসাধারণের জন্য লিখেন, কাজ করেন, একটু বলবেন। সরকার বলেছে দেশে প্রায় 1 লাখ টনের বেশি ডিজেল মজুদ আছে, আবার অকটেন প্রায় 25 দিনের চাহিদা মেটাতে সক্ষম। তাহলে রাজধানীতে যে লম্বা লাইন আমরা দেখি, সেই লাইন কেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে যে যায় বলে না যে যখন যার টার্ন আসে তখন সে একই রকম আচরণই করে, যে যায় লঙ্কায় সে রাবণ। তো আমরা এর আগেও সরকারের কাছে কিন্তু সরকার বা সরকারদের কাছ থেকে এই ধরনের কথাবার্তাই শুনেছি, কোথাও কোনো সমস্যা নাই সেরকম। যখনই ঘটনা ঘটেছে নানান রকম বক্তব্য। এইবারের বিষয়টি তো একেবারেই কোনো রকম যুক্তির সাথে কোনো সম্পর্ক নাই বলেই মনে হচ্ছে। কারণ আমরা রাস্তাঘাটে প্রত্যেকেই যারা রাজধানীতে আমরা চলাফেরা করি, তাদের চোখের সামনেই তো, আপনি গাড়ি নিয়ে যান বা মোটরসাইকেল নিয়ে যান অথবা বাসে যান, আপনার এখন প্রধান আলোচ্য বিষয় কি নগরীতে? কত লম্বা লাইন পাম্পের সামনে, এবং সেখানে মশারি নিয়ে লোকে থাকছে, ঘুমিয়ে পড়ছে, খাচ্ছে দাচ্ছে সব, মানে একই খুবই কঠিন একটা পরিস্থিতি। সেই জায়গায় মন্ত্রীরা বেশ একেবারে নির্বিকার চিত্তে বলছেন যে জ্বালানি সংকট নাই, জ্বালানি মন্ত্রীও স্বয়ং বলেছেন। তাহলে সংকট নাই, আপনি দাম বাড়ালেন যে, 1 নাম্বার। 2 নাম্বার, সংকট নাই, আপনি কেন সেটা দুপুর 3টার আগে কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না? তারপরে আপনারা সরকারি অফিস 5 দিনের জায়গায় 4 দিন করবারও একটা চেষ্টা করা হচ্ছে। তার মানে আপনাদের কার্যক্রমের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই এই কথার। এবং এই যে জ্বালানি সংকট, এটা কিন্তু সরকার তৈরি করেনি,
সরকার সৃষ্ট নয় যে সমস্যা, সেটা ধামাচাপা দেওয়ার দরকার কি সরকারের, সেটাই তো বোঝা গেল না। আর একটা আজকে যেটা সংসদে আলোচনা হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, রুমিন ফারহানা এই কথাগুলো তুলেছিলেন এবং তখন কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে তার প্রতি নানান রকম আচরণ করা হয়েছে, সব কথাবার্তা বলা হয়েছে, সেটা আবার বিরোধী দলের নেতা কিন্তু সেটা প্রতিবাদও করেছেন। এবং এই বিষয়গুলো ঘরে বাইরে সংসদে সব জায়গায় আলোচনা হচ্ছে এবং সরকারের উচিত যেটা, যে সত্যকে স্বীকার করে নেওয়া। এবং এটা যেহেতু সরকারের কোনো গাফিলতির কারণে তৈরি হয়নি, কিন্তু গাফিলতি তখনই হচ্ছে যখন সরকার এটাকে ধামাচাপা দিতে চাচ্ছে এবং সুস্পষ্ট পরিকল্পনার অভাব দেখা যাচ্ছে। আমরা 12 বছর মজুত আছে এই কথাও শুনলাম আজকেই সম্ভবত মন্ত্রীর কাছ থেকে, যে ডিজেল আছে, গ্যাস আছে 12 বছরের ইত্যাদি। তো কথাবার্তা কিন্তু আমরা শুনছি অনেক রকমের, কিন্তু পরিকল্পনাটা যে কেন তাহলে আমাদের এই অবস্থা। আপনি 20 টাকা আজকে বেড়ে গেছে অকটেন, তারপরেও কিন্তু লাইন কিন্তু কমেনি। আজকের রিপোর্ট হচ্ছে লাইন কিন্তু কমেনি। অর্থাৎ আপনার পরিকল্পনার জায়গাগুলোতে সরকারকে স্পষ্ট করতে হবে কি করতে চাচ্ছে সরকার, সরাসরি বলে ফেলা ভালো, ঢাক ঢাক গুড়গুড় না। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আশরাফ জালাল, একটু আপনার কাছে জানতে চাই, দাম কেন বাড়লো আর সাধারণ মানুষের যে দীর্ঘ লাইন, সেই লাইনে বা কেন আসলো যদি পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ থাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, নিউজ 24কে এবং আমার সহ আলোচক হিসেবে যারা আছেন তারা বাংলাদেশের অত্যন্ত বিজ্ঞ এবং ব্যাপক বিতর্কিক হিসেবে আমি তাদেরকে চিনি। ওনারা খুব সহজেই বলে গেলেন আমাদের পার্শ্ববর্তী আলোচক বিশিষ্ট সাংবাদিক ভাই, যে কেন সরকার স্পষ্ট করে বলছে না। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, যে সাবসিডিটা আজকে বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ব। আপনারা দেখবেন এটা একটা অ্যাক্ট অফ গড। বৈষয়িকভাবেই কিন্তু জিনিসটা হচ্ছে, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে জ্বালানি সংকট নিয়ে কাজ হচ্ছে না। আপনি ইউরোপ আমেরিকাতে যান, আপনি আমেরিকা ছাড়া পৃথিবীর অন্যান্য সব দেশেই, ইনফ্যাক্ট ইউকেতেও, ম্যানচেস্টারে, ওখানেও কিন্তু জ্বালানির সংকট হচ্ছে এবং দাম কিন্তু বাড়ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যতটুকু আজকে দাম বাড়ানো হয়েছে সেটাও কিন্তু সারা পৃথিবীর তুলনায় যথেষ্ট কম, এবং অ্যাজ ইউজুয়াল বাড়ানোটাই কিন্তু বাড়ানো হয়েছে। যেমন কিন্তু দাম বাড়ানো নিয়ে কিন্তু প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে দাম মজুদ আছে কিনা। আমাদের আমরা তো স্পষ্টভাবেই বলছি যে আমাদের অন্য কোনো ভাবে জ্বালানি মানে আছে কি নাই সেটা অলরেডি খতিয়ে দেখা হচ্ছে। একটা জিনিস যদি নাই থাকে সেটা কি সরকারের দোষ? আজকে যদি আমার সরকারই তো বলছে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। হ্যাঁ, এখন ততক্ষণ পর্যন্ত বলছে যতক্ষণ পর্যন্ত আমাদের দেয়ার ক্যাপাসিটি আছে। যখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ একটা নির্দিষ্ট টাইমের পরে তো শেষ হবে, পৃথিবীতে সবকিছুর একটা শেষ আছে, খনিজ সম্পদ না, এটাও তো অ্যাক্ট অফ গডই। তো যেহেতু সবকিছু শেষ আছে, তার পরবর্তীতে আমাদের তো একটা পদক্ষেপ নিয়ে ভাবতে হবে, যে ব্যাপারটা নিয়ে আমাদের দেশের সবগুলো, আমি মনে করি 300 আসনের। আপনি বলছেন ভবিষ্যতের কথা, একটু ডাটা আপনাকে জানিয়ে রাখি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গত বছরের তুলনায় সংকটের কারণে এবছর 25% বেশি জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে। 25% বেশি সরবরাহ দেওয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, তারপরেও দীর্ঘ লাইন, আবার দামও বাড়লো। মানে এই পুরো বিষয়টাকে ম্যানেজমেন্ট ফেইলিওর বলবো নাকি ডাটা ম্যানেজমেন্ট অথবা ডাটা ম্যানিপুলেশন বলবো? আমরা যদি এইভাবে বলি যে যদি দীর্ঘ লাইনটা কেন হচ্ছে, আপনি দেখেন, আপনি যখন একটা গাড়িতে গ্যাস নিতে যাচ্ছেন, আপনাকে বলা হচ্ছে যে আপনি ফুল ট্যাঙ্কি করতে পারবেন না। আপনাকে গভর্নমেন্ট প্রসিডিওরালি যেন সবাই তেলটা পায়, যেন সমবন্টন হয়, তার জন্য গভর্নমেন্ট বলে দিলে 1500 টাকার বেশি তেল দেওয়া যাবে না। আমি গাড়িটাই বলতেছি, হয়তোবা যানবাহন বেসিস তার আলাদা নিয়ম আছে। সো 1500 টাকার বেসিসে আপনি যখন তেলটা নিতে পারছেন না, তখন যেই গাড়িগুলো র্যান্ডমলি পুরো লোড করে চলতো পুরো সপ্তাহ, প্রতি শুক্রবারে অথবা বৃহস্পতিবার রাতেবেলায় নিত, সেই গাড়িটাই কিন্তু প্রতি একদিন পরপর যে তেল নিচ্ছে। এই যে একটা সিস্টেমেটিক্যালি পাবলিক যে ভয়ে যে তারা, মানে আজকে 1500 টাকার তেল কিন্তু শেষ হলো না, হয়তো বা 500 টাকার তেল গেল, 700 টাকার তেল গেল, কিন্তু সে মনে করছে আগামী 3 দিন পর আমি তেল পাবো না। এই যে একটা প্রোপাগান্ডা যে ছড়ানো হচ্ছে চারিদিকে সারা বাংলাদেশে, আমাদের সরকার যেভাবে বলছে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে, তাহলে কি সরকার আসলে ব্যবস্থা নিতে পারছে না? সরকার তো ডেফিনেটলি ব্যবস্থা নিচ্ছে বলে তারা মনে করছে যে এই প্রোপাগান্ডা এমন না হয়ে যায় লাস্ট পর্যন্ত, যে ওই যে আপনারা বললেন যে রাতের বেলায় কি বলে বিছানা খাট বালিশ নিয়ে কিংবা তারা অপেক্ষা করছে তেলের জন্য। কেন এভাবে তেলের জন্য অপেক্ষা করতে হবে? এমন তো হয় না যে বাংলাদেশের তেল বন্ধ হয়ে গেছে। একবারে তো সরকার এটা বলে নেই যে আমাদের সার্ভিস নাই। সরকার বারবারই বলছে যে একটা নির্দিষ্ট সময় আমাদের কাছে ওই পরিমাণ মজুদ আছে, আমরা সেটা দিতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, যে যেই দেশে যুদ্ধ চলছে, যেই কারণে আজকে জ্বালানি সংকট হচ্ছে, যে আমরা কিনতে পারছি না, এটা নিয়ে কি আমরা সবাই মিলে আলোচনা করছি কিনা? এটাই কি একতরফাভাবে সরকারকে দোষারোপ করার একটা বিষয়? পৃথিবীর কোন দেশে যুদ্ধ লেগেছে, সেই দেশের কারণে আমাদের খনিজ সম্পদ, আমাদের জ্বালানি সংকট হয়েছে, সেটাও কি সরকারের দোষ হবে?
এটা হচ্ছে আমার কাছে খুবই হৃদয় বিদারক লাগছে যে আমরা কেন সবাই মিলে আলোচনা করতে এই পারছি। প্রসঙ্গে আরো কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো, নিশ্চয়ই ব্যাখ্যা পাবো। ব্যারিস্টার রাসেদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসতে চাই। ভিন্ন একটি প্রসঙ্গ দিয়ে শুরু করব। এবি পার্টি থেকে আজকে বেশ কয়েকজন নেতা একের পর এক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। এটি কি সাংগঠনিক দুর্বলতার কারণ নাকি নতুন করে অন্য কোনো কারণ? আপনি বিস্তারিত জানাতে চান দর্শকদেরকে? ধন্যবাদ। প্রথম হচ্ছে টপিকটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে দেশে জেনুইনলি জ্বালানি তেলের সংকট থাকাটা ন্যায্য, যৌক্তিক একটা রিয়েলিটি। সমস্যা হচ্ছে এরকম একটা যৌক্তিক জিনিসকেও জনগণের সামনে যৌক্তিকভাবে তুলে ধরতে না পারাটা হচ্ছে সরকারের ব্যর্থতা। জ্বালানির সংকট থাকাটা ইটসেলফ কোনো ব্যর্থতা না, কারণ যেই রিয়েলিটিতে আমরা বাস করছি, চাইলেই আমার ইম্পোর্টের যেই ধারাবাহিকতা, যেই কনসিস্টেন্সি থাকার দরকার ছিল, সেটা সিম্পলি পসিবল না, এবং এটা প্রত্যেকটা দেশে এফেক্টেড হচ্ছে। প্রশ্ন হচ্ছে আপনি এই সমস্যাটা কীভাবে অ্যাড্রেস করবেন। আমরা শুরু থেকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের রাজনৈতিক দল এবং বিরোধী যারা সংসদের বাইরে আছে তাদের সবাইকে নিয়ে একটা ক্রাইসিস মিটিং করা দরকার, বলা দরকার এইটা আমার সিচুয়েশন, আমরা কালেকটিভলি এই ন্যাশনাল ক্রাইসিসটা কীভাবে হ্যান্ডেল করব। কারণ এইটা এমন একটা বিষয় যেটা নিয়ে কোনো দল পয়েন্ট স্কোরিং করতে পারবে না, যে আপনি চাইলেই মানে অনেক পয়েন্ট পেয়ে যাবেন, এখানে যুদ্ধে জিতে যাবেন, ব্যাপারটা এরকম না। বরং সেই কাজটা করা হচ্ছে না, তথ্য গোপন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে। এবং কোনো কোনো মন্ত্রী বলছেন যে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ আছে, তথ্য গোপন করা হচ্ছে। হ্যাঁ, এবং তথ্য গোপন করে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ, মানে এই ধরনের বাগাড়ম্বর কথা কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা শুনেছি, শুনে লাভ হয় নাই। যেটা হয়েছে যে গণমাধ্যম এমন একটা বাস্তবতায় বাস করি আমরা, সোশ্যাল মিডিয়ার জমানাতে আপনি ওই আগের দিনে পত্রিকা লুকায় ফেলবেন, গোয়েন্দা সংস্থাগুলো প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাগুলো নিয়ে জ্বালায় দিবে, পড়ায় দিবে, ওই দিন এখন নাই। সো এটা বেটার হচ্ছে এই সংকটটাকে সত্য জায়গায় এনে ফ্যাক্টস অ্যান্ড ফিগার, আপনি সব কিছু করছেন আপনার তথ্যের সাথে কন্ট্রাডিক্ট করে। আপনি মার্কেটকে টাইম ফিক্স করে দিয়েছেন, অফিস আদালত কতক্ষণ চলবে ফিক্স করে দিয়েছেন, আপনি পাম্পে কত লিটার কত টাকা কোন সময় থেকে কোন সময় নিতে পারবেন ফিক্স করে দিয়েছেন। আপনি এত বিধান, আপনি বলছেন আপনি ভর্তুকি দিচ্ছেন, আপনি প্রতিদিন আপডেট দিচ্ছেন, এতগুলো জাহাজ আসতেছে, এতগুলো জাহাজ আসতেছে। এই যে তথ্যের কন্ট্রাডিকশনস আছে, এই ট্র্যাপে সরকারের পড়বার দরকার ছিল না। এটা খুবই একটা অনেস্টি মেনটেন করি এই প্রবলেমটাকে অ্যাড্রেস করা সম্ভব ছিল সকল দলকে নিয়ে। এবং আমি মনে করি যে এটা এখনও শেষ হয়ে যায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের বিরোধী দলগুলো যারা আছে তাদের সাথে বসেন, ডেকে বাইরের লোক যাদের সাথে বসা দরকার তাদের সাথে বসেন, এনার্জি এক্সপার্ট যারা আছে তাদের সাথে বসেন, বসে একটা পাবলিক সেটেলমেন্ট করেন। আপনি তো দাম, আপনার সংকট নাই, দাম বাড়ালেন কেন? দাম বাড়ানোর কথা তো আমরা আগে বলেছিলাম, আমরাই বলেছি সিন্ডিকেট ভেঙে দেন। এবং এইটা নিয়ে যে একটা বিশাল সিন্ডিকেট হচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা এখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, সে বিষয়ে আমরা পরে আসবো। হ্যাঁ, আপনি সেটা যে আমরা জানি প্রশ্নটা আর কি। করেছিলাম ওটা আমরা রাইট। এবি পার্টি থেকে একজন জয়েন করেছে। জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলো একটা ছাতায় আসার আলোচনা 6 মাস আগে থেকে চলছে, অনেকগুলো দল নিয়ে চলছে। এবি পার্টি সহ এনসিপি আরও কয়েকটা দল মিলে এই আলোচনা চলমান আছে, এখনও চলমান আছে। অতএব এই একটা রাজনৈতিক দল হবার প্রক্রিয়ার অংশ হিসাবে আগে পরে হয়তো কিছু দেখছেন, এবং এইটা ভবিষ্যতে আরও অনেক নিউজ আপনারা দেখবেন। অতএব এটা নিয়ে আশ্চর্যিত হওয়া, আমাদের দলে লোকজন জয়েন করছে, অন্য দল থেকে আবার লোকজন চলে যাচ্ছে, এনসিপি থেকে এক নারী নেত্রী রিজাইন করছে গত রাতে, দেখেছেন। সো এই ব্যক্তিগত কারণ, পার্সোনাল চয়েস, এটা মিলায় কেউ একটু আগে যাচ্ছে, পরে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এটা একটা ফ্রিডম থাকবে, থাকা উচিত সবসময়। বাট আমরা সবাই মিলেই এইটা নিয়ে কাজ করছি যে একটা জুলাইয়ের সিরিয়াস পলিটিক্যাল পার্টি হওয়া দরকার, যেখানে সবাই যারা একই মানে আদর্শ, একই কর্মসূচি, একই চিন্তা লালন করেন, তারা রাজনীতি করতে পারবেন এভাবে। জি, তাহলে কি আমরা বলতে পারি যে ভবিষ্যতে এবি পার্টি এবং এনসিপির মধ্যে রাজনৈতিক সমঝোতা তৈরি হবে? রাজনৈতিক সমঝোতা অলরেডি আছে, এটা একই ছাতায় চলে আসবে কিনা সেরকম একটা তর্ক আলোচনা অলরেডি চলছে, এবং আরো অনেক দল আছে এখানে। সেই জায়গা থেকে আপনার কাছে এই সম্পর্কে মানে আপনি এই ভাবনাটাকে কিভাবে দেখেন? মানে আপনি তো দলের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবি পার্টির, জুলাইয়ের সাথে মানে জুলাই যোদ্ধাদের সাথে এক ছাতা নিতে আসা, অর্থাৎ এনসিপিতে যোগদানের যে বিষয়, এই বিষয়টার ক্ষেত্রে এবি পার্টির যে অবস্থান, সেই অবস্থান এবি পার্টি কি সবাই ভুলে যাবে, নাকি এবি পার্টি আরো সক্ষম হতে হবে? মানে পার্টি জিনিসটা কি? পার্টি জিনিসটা হচ্ছে একটা ভেহিকল, আপনার নৌকা। আপনার মূল পারপাসটা হচ্ছে আপনি নদী পার হবেন, আপনি এক পারে আছেন, আপনি আর এক পারে যেতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নৌকাতে, ঘাটে অনেকগুলো নৌকা থাকে,
আপনি একটা নৌকাতে উঠলেও চলবে, একটা নৌকা বাদ দিয়ে পাশের নৌকাটাতে উঠলেও চলবে। পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে সিম্পলি একটা মাধ্যম, একটা লক্ষ্যতে পৌঁছানোর জন্য আর কি। তো সেখানে রাজনৈতিক দল আকারে থাকা না থাকার প্রশ্নটা জড়িত হচ্ছে আপনার স্বপ্নটা, রাজনৈতিক আকাঙ্ক্ষাটা পূরণ করা যাচ্ছে কিনা। বিএনপি দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, উনি প্রথমে এসে কি করলেন? জাগদল করলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল করলেন, নির্বাচন করলেন, তারপরে 6টা দল নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট করলেন, তারপরে কয়েক মাসে পরে এসে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলেন। এই প্রসেস বাংলাদেশে এর আগেও হয়েছে। এইরকম অনেকগুলো দল মিলে একসাথে হয়ে যাওয়া, একটা দল করা, বানানো, এবং এইটা করবার মধ্য দিয়ে আমরা যেটা বোধ করছি যে আলোচনাটা আছে, এখনো সিদ্ধান্ত হয়নি যে জুলাইয়ের একটা বড় দল, কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির যে আচরণ সেটা আমরা একমত হচ্ছি না এবং আমরা মনে করছি এই আচরণটা গ্রহণযোগ্য না। অতএব জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচায় রাখা, আমাদের মুক্তির লড়াইয়ের যে অধ্যায়গুলো ছিল 47, 71, 90, 24, এই প্রত্যেকটা মুক্তির লড়াইকে ধারণ করে একটা নতুন প্রজন্মের রাজনীতি বিনির্মাণ একটা মোটা দাগে হচ্ছে আমাদের লক্ষ্য। এখন সেটা কোথায় গিয়ে গড়ায় সময় বলে দেবে, আপনারাও জানবেন। জি, ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। একটা ছোট্ট বিরতিতে যাব আমরা, বিরতির পর আবার আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ দর্শক, বিরতির পর আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। স্টুডিওতে উপস্থিত আছেন 3 জন অতিথি, আছেন মাহবুব আজিজ, সেই সঙ্গে আছেন অ্যাডভোকেট আশরাফ জালাল, আছেন ব্যারিস্টার ফুয়াদ। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে। মাহবুব আজিজ, আপনার কাছে একটি প্রশ্ন করব। কিছুক্ষণ আগেই আসাদুজ্জামান ফুয়াদ বললেন যে সরকারের যৌক্তিকভাবে তথ্য তুলে ধরতে পারছেন না। তিনি বললেন তথ্য গোপন করা হচ্ছে। আজকে নাহিদ ইসলাম বলেছেন তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো। একটু বলবেন যে আপনার দৃষ্টিকোণ থেকে এই অভিযোগগুলোকে কিভাবে দেখেন আপনি? আচ্ছা, সরকারের এই বিষয়টা নিয়ে আমরা কথা তো এর আগের ধাপে আমি বললাম, যেহেতু সময় কম, আমি যেই বিষয়টি নিয়ে আপনি সর্বশেষ প্রশ্নটি করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর দল পরিবর্তন, নেতাদের, এই বিষয়ে আমি একটু মন্তব্য করতে চাই। ফুয়াদ ভাই বললেন যে জুলাইয়ের সপক্ষে যারা ছিলেন তারা একটি ছাতার তলে আসবার চেষ্টা করছেন তারা অনেক দিন ধরেই। তো জুলাইয়ের যেই আন্দোলন, গণ অভ্যুত্থান, আমরা কিন্তু সেখানে দেখেছিলাম যে বিএনপি সহ বাম দলগুলোর খুব শক্ত অবস্থান। বিশেষ করে বিএনপি তো পুরো সময়টাই মূল নেতৃত্ব দিয়েছে একেবারে 13-14 সাল থেকে শুরু করে, এবং বাম দলের উপস্থিতি আমরা দেখেছি বিশেষ করে 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে আপনাদের মনে পড়বে যে অসাম্প্রদায়িক যে গান, আপনার সেই মুক্তির মন্দিরে সোপান তলে, জন্ম আমার ধন্য হলো ইত্যাদি, সেই গানগুলো বিভিন্নভাবে আমরা দেখেছি। তো এই সময়ে এসে বিশেষ করে নির্বাচনের আগে কিন্তু আমরা দেখলাম যে বলা হচ্ছে জুলাইয়ের সকল কৃতিত্ব জামাত, এনসিপি এবং সাম্প্রদায়িক দলগুলোর। তার মানে কি? তার মানে এটা একটা হাইজ্যাক করবার চেষ্টা করা হয়েছে। সেই যে হাইজ্যাক করবার চেষ্টা তারা নির্বাচনের আগে করেছিল এবং সেই হাইজ্যাক করার এই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক দলগুলোকে পৃষ্ঠপোষকতা করে। এবং আপনি মনে পড়বে যে নিউ ইয়র্কে যখন যান ডক্টর ইউনূস, সাথে করে নিয়ে যান এনসিপি, তখন তারা নিবন্ধিত দলও নয়। সেই সময় থেকে শুরু করে ক্ষমতার ভেতর থেকে জন্ম নেওয়া এনসিপি এবং আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে যে তা একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করে এক পাশে বিএনপিকে রেখে আরেক পাশে সম্পূর্ণ সাম্প্রদায়িক শক্তিটাকে একজোট করবার যে এজেন্ডা, তারই ধারাবাহিকতা আমি মনে করি যে আজকের এই দল বদলগুলো। কারণ এনসিপি নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগ যারা অতীতে করেছেন তারাও এখন এনসিপিতে আসতে পারেন। তার মানে কি? তার মানে এতদিন যে আপনারা বললেন কয়েকজন যে ঠান্ডা পানি খেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার বাড়ির সামনে, আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের নিষিদ্ধতার ব্যাপারে তারা আন্দোলন করেছিল, সেই সুন্দর কুসুম আন্দোলনের ফলে কিন্তু সাথে সাথে আওয়ামী লীগ তখন নিষিদ্ধ হয়ে গেল এবং এই সংসদে সেটা পাশও হলো, আইনে পাশ হলো। এখন আওয়ামী লীগ করলে 14 বছরের জেল হবে। তো যেই জেল হবে যাদের, সেই তাদের ছাত্র সংগঠন করলে নাকি কোনো অসুবিধা নাই। অর্থাৎ যে আদর্শের কথাটা বলা হলো, আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের পরিষ্কার আদর্শ জানি না। এনসিপির রাজনৈতিক আদর্শ কি, বা এই সাম্প্রদায়িক দলগুলো তাদের আদর্শ কি? আসলে তাদের আদর্শ কি আওয়ামী লীগকে গালিগালাজ করা, ফ্যাসিস্ট বলা, আর তারা বলা আমরা জুলাইয়ের মহান সৈনিক?
এছাড়া তাদের তো আর কোনো রাজনৈতিক কোনো অর্থনৈতিক কাঠামো দেখলাম না, আমরা কোনো রকম প্রস্তাব দেখলাম না, আমরা তাদের যে কোন ধারার অর্থনীতি তারা পছন্দ করেন, কি তাদের রাজনৈতিক সামনে দিক নির্দেশনা, কোনো কিছুই, বিশেষ করে এনসিপির ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে নতুন একটি রাজনৈতিক দল, তাদের গঠনতন্ত্র কোথায়, তাদের রাজনৈতিক আদর্শ কি, তারা কি সমাজতান্ত্রিক না ইসলামিস্ট নাকি ডানপন্থী বামপন্থী, তারা বলে আমরা মধ্যপন্থী জিনিসটাকে, এবং এক এক নেতা এক এক রকম বলে। এবং এই সম্পূর্ণ যে একটা রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি আজকে আমাদের সামনে যেটা মনে হচ্ছে যে ক্ষমতায় অংশীদারিত্বই যেন রাজনৈতিক আদর্শ। কি করে একটু বলবেন নাকি ক্ষমতায় অংশীদারিত্বই রাজনীতির আসল আদর্শ কিনা? দেখেন, মানে মাহবুব ভাই ডিফারেন্ট জায়গায় চলে গেছেন। একটা হচ্ছে যে দল বদলের আলোচনা আমরা করি নাই। ধরেন আমার জন্য তো বিএনপির অপশনই খোলা ছিল। আমি যদি এমপি মন্ত্রী হইতে চাইতাম, আমার যে লেভেলের পরিচিতি আছে বাংলাদেশে, আমার জন্য বিএনপি থেকে এমপি মন্ত্রী হওয়া সম্ভব ছিল, এগুলোর সুযোগও ছিল। আমরা যাইনি, তো আমরা একটা রাজনীতি করতে চাইছি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দল বদলের আলোচনা আসতেছে না। দল বদল করতে গেলে আমি তো বড় দলে যাব, যে আমাকে আগামী দিনে নিশ্চিত লোকবল, অর্থবল, জনবল, রাজনীতি দিয়ে আমাকে এমপি মন্ত্রী বানায় দিতে পারবে। এখানে আমরা যেটা চেষ্টা করছি, একটা রাজনীতি তৈরি করতে। বাংলাদেশে রাজনীতিতে একটা যথেষ্ট শূন্য জায়গা তৈরি হয়েছে। এই শূন্য জায়গাটা একটা মধ্যমপন্থী জায়গাতে এসে একটা রাজনীতি বিনির্মাণের স্পেস খালি পড়ে আছে। তো সেখানে সবাই মিলেই এই আলোচনাটা আমাদের মধ্যে ছিল গত অনেক দিন থেকে, 6-8 মাস থেকে, কিন্তু আমরা এটা নির্বাচন এবং জাতীয় বিভিন্ন বিষয়ের কারণে আমরা এটা করতে পারিনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কেউ যদি দলবদল করতে চায়, তার তো অধিকার আছে দলবদল করবার। বাংলাদেশের কালচারে দলবদলের ইতিহাস আছে, ভিন্ন দল করবার ইতিহাস আছে, বের হয়ে গিয়ে আবার ফিরে আসার ইতিহাস আছে। এবং এটার সৌন্দর্য, এটার ভদ্রতা, শালীনতা, স্বার্থপরতা, সব জায়গা থেকে আপনি এটা আলোচনা করতে পারবেন। দলবদলের চাইতে সবচেয়ে বড় যে প্রসঙ্গ টেনেছিলেন বাবু বাজিদ, সেটি মূলত জুলাইয়ের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা চলছে বিএনপি। সেই বিষয়টা নিয়ে উনি কথা বলছিলেন আর কি। না, কাউকে বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে না। সেটা হচ্ছে যে বিএনপির ব্যাপারে আমরা যে সমালোচনাটা করছি, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ যেভাবে ওয়াদা করা হয়েছিল বাস্তবায়ন করা হবে, রেফারেন্ডামে দেওয়া হয়েছিল, ঠিক সেই ফর্ম বাস্তবায়নটা করা হচ্ছে না। এবং করা হচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেই জায়গাগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট পর্যন্ত ছিল না। তো সেরকম জায়গাতে হাত দিয়ে, এবং যেই কারণগুলো বলা হচ্ছে যে অধিকতর ভালো আইন প্রস্তাব করা হবে, প্রশ্ন হচ্ছে যে ভালো করবার তো শেষ নাই, আপনি যে কোনো সময় করতে পারবেন এবং এটার কোনো সীমাও নাই। অতএব ন্যূনতম ভালো যেটা আছে সেটা করে ফেলেন, এটাই তো ওয়াদা হয়েছিল। এই ব্যাপারে তো আলোচনা করেই ঠিক করা হয়েছে, কখনো এটার প্রতিবাদ করা হয়নি। অতএব সেই জায়গাতে আমরা অবশ্যই যারা জুলাইয়ের পক্ষে শক্তি ছিলাম, আমরা মনে করছি যে বিএনপি তার ওয়াদা খেলাফ করেছে। তার 31 দফার ওয়াদা, তার জুলাইয়ের সনদ স্বাক্ষর করবার ওয়াদা, রেফারেন্ডামের গণভোটের গণরায়ের যে জাতীয় দায় তার উপর বর্তেছে, সেই জায়গা থেকে সে পিছনে চলে আসছে। অতএব সেই জায়গাতে আমাদের এই আলোচনাটা করবার সুযোগ আছে। এর মানে এটা না যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে শক্তি হয়ে গেছে, বাস্তবতাটা তা না, ওই আলোচনাটা না। কিন্তু জুলাইয়ের পক্ষে শক্তি হিসাবে তার যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট সে ফেল করছে। জি, ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে জানতে চাই অ্যাডভোকেট আশরাফ, একটু আপনাদেরকে বলবেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর স্বচ্ছ হওয়া উচিত ছিল, তবে সেটা হয়নি মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির এবং সংসদের বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান। একই সাথে বলেছেন যে এনসিপি থেকে যেই কথাটি এসেছে, আমরা কিছুক্ষণ আগে জানতে চাচ্ছিলাম যে তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো। এই যে একের পর এক অভিযোগ আসছে সরকারের বৈধতা নিয়ে এবং সরকারের বর্তমান অবস্থা নিয়ে, একটু বলবেন যে বিএনপির আসলে ভুলটা কোথায়? তথ্য গরমিল হচ্ছে বিএনপির দিতে, নাকি ব্যারিস্টার ফুয়াদ যেমনটা বললেন যে বিএনপির পক্ষ থেকে তথ্য গোপন করা হচ্ছে? আসলেই কি বিএনপি পিছিয়ে পড়ছে কিনা তথ্য সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছতে? ধন্যবাদ আপনাকে। আমি বক্তব্যগুলো শুনলাম, ভাইয়ের কথাগুলো শুনলাম, ফুয়াদ ভাইয়ের কথাগুলো শুনলাম। বাস্তবিক অর্থে আপনারা যে বলছেন তথ্য গোপন করছে, তথ্য গোপনটা কোথায় পেলেন আপনারা? ফেসবুকের ফটোকার্ড দেখে দেখে কি তথ্য গোপন হয়? আপনারা পেপারটা পড়ছেন, সবাই পেপারটা পড়েন, নিউজটা দেখেন, ওয়েবসাইট দেখেন। প্রবলেমটা হয়ে গেছে তা আমাদের দেশে ওই আওয়ামী লীগের সময়, মানে 5ই আগস্টের আগ পর্যন্ত হইতে হচ্ছে গুজব লীগ আমরা বলতাম। কিছু হইলেই ওরা এরকম ফটোকার্ড বানাইতো, এটা সেটা করতো, এবং দেখতাম যে একই স্টাইলে 5ই আগস্টের পরে গভর্নমেন্ট 60 দিনে 60টা ভালো কাজ কি করলো, আমরা সেটা নিয়ে কেউ কোনো কথা বলতেছি না।
ফুয়াদ ভাই মাত্র বললেন ভালো কাজ যেটা করা যায় সেটা একটু ভালো মতো কেন করা যাবে না, এতটুকু যেহেতু হয়েছে। আমার কথা হইতেছে যে চারটা মাত্র পয়েন্টে কেন গণভোট হবে? আপনি যদি চারটা মাত্র গণভোটে 70%কে ক্যারি করতে চান, তাহলে আমরা তো 2/3 মেজরিটি নিয়ে জাতীয় সংসদে আছি। সো আমরা কি আমাদের মানে দেশটাকে মানে ব্যাপারটা এরকম যে জুলাই আগস্টের আপনারা জুলাইকে ধারণ করতেছেন আর আমরা জুলাইকে ধারণ করতেছি না? ফুয়াদ ভাই, আমি আপনার প্রতি রেসপেক্ট রেখে বলতেছি, আপনি হয়তোবা না, হয়তোবা আপনি না, আপনি হয়তোবা সম্মান দিয়ে বললেন যে আপনার দল থেকে একজন চলে গেছে। আজকে নাহিদ সাহেব যে বক্তব্য দিল, যেই ছাত্রলীগের গুন্ডাদের হাতে 17 বছর আমরা নির্যাতিত, আমি জানি না যে এই নাহিদদের নামে 2024-এর 5ই আগস্টের আগে কয়টা মামলা ছিল। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হয়ে কারাগারে থেকেছি। ওনার দলের একজন নতুন কলিগ আছেন, এবি পার্টি কিছুদিন আগে জয়েন করেছেন, এই সর্বপ্রথম ফয়েজুল্লাহ ফয়েজ, তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল। ছাত্রলীগ মেরে তাকে সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়েছিল। ওনার সম্পর্কে আমি দেখলাম ফেসবুকে লিখে। আমি বলতে চাচ্ছি, কয়বার এই নাহিদরা, এই পাটোয়ারিরা, এই ধরনের ছেলেপেলা নির্যাতিত হয়েছিল ছাত্রলীগের হাতে। আমরা নির্যাতিত ছিলাম, কারাগারে ছিলাম, বের হয়েছি। আজকে দেখলাম ছাত্রলীগ, আমি গত টকশোতে আপনাদের এখানে বলে গিয়েছিলাম যে আজকে যে বিরোধিতার নামে যে বিরোধিতা হচ্ছে, যে তর্কের নামে যে বিতর্ক হচ্ছে, এটা হচ্ছে আওয়ামী লীগকে এই বাংলাদেশে ঢোকানোর একটা নব কৌশল। ঠিক আজকে দেখেন 19 তারিখে এসে প্রমাণিত হলো। আজকে নাহিদ তার স্টেটমেন্টে বলছেন যে হ্যাঁ, ছাত্রলীগও চাইলে কোনো না কোনো ভাবে ঢুকে যেতে পারবে যদি তাদের নামে কোনো মামলা না থাকে। দ্যাট মিনস কি, আপনি ছাত্রলীগকে বৈধতা দান করছেন, আপনি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন। আপনি এবি পার্টির সাথে যাইতেন, 5ই আগস্টের আগে এবি পার্টির কথা শুনছেন, বিভিন্ন দলের আমরা মন্তব্য শুনছি। ভাই বললেন বামপন্থী দলের কথা, আমরা সবার কথা শুনছি, কিন্তু বাংলাদেশের স্টেক হোল্ডার হিসেবে তো আপনি একা দাবি করতে পারবেন না কোনো নির্দিষ্ট দল যে জুলাই আগস্ট আপনাদের। ভাই দেখেন, আমাদের জুলাই আগস্টের যে নির্যাতনের কাহিনী, আপনারা এখন পর্যন্ত ওই যারা আমাদের যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু যারা সত্যিকারকে বাংলাদেশের এই 5ই আগস্ট পর্যন্ত কাজ করেছে এই এই গণঅভ্যুত্থানকে সফল করার জন্য, আপনারা তাদের কথাও শুনছেন না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই দলের কিন্তু প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি দেখেন কিভাবে করে সোশ্যাল মিডিয়াতে একজন বাইকার তিনি গালাগালি করছেন। আগের দিনে পারতেন টক শো করে যাওয়ার সময় আমরা দেখেছিলাম বর্তমানে এমপি, পাবনা সাবেক জেলা বিএনপির প্রেসিডেন্ট হাবিব সাহেবকে গ্রেফতার করে নিয়ে গেছে। আপনারা একটা, এখন তো বাংলাদেশটা সুন্দর, সবাই যে যার মতামত দিচ্ছে, সবাই যে যার মন্তব্য করছে, আমরা সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করছি। আপনার কথা থেকে আমি আসছিলাম, আপনি জ্বালানির কথা বললেন যে তথ্য, 1 মিনিট আমি বলছি, জ্বালানি আপনি তথ্য গোপনের যে কথাটা বলছেন, ফুয়াদ ভাই বলেছে, আমি টোটালি মনে করি কথাটা ঠিক না। জাতীয় সংসদে বসে ওনারা যদি ওই 4টা পয়েন্টের উপর বারবার বলতে পারে যে গণভোট কেন আমরা করছি না, তাহলে আপনি ভুল। ইতিমধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি লাইন আমরা কিন্তু বাস্তবায়ন করব। সুতরাং আপনারা বাস্তবায়ন করতে আমাদেরকে সময় দিন, তারপর সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, নতুন বাংলাদেশের আয়োজন থেকে ফিরবো, একটু পর সঙ্গেই থাকুন। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আরো একবার আলোচনায় ফিরবো। মাহবুব আজিজ, একটু আপনি জানাবেন, নিরপরাধ ছাত্রলীগ নেতা কর্মীরা যোগ দিতে পারবেন এনসিপিতে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, আপনার মন্তব্য শুনতে চাই এই প্রসঙ্গে। দেখুন, আমরা যেই 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে সবচেয়ে বড় যে শব্দগুলো শুনেছি, সেটার অন্যতম প্রধান একটি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এবং আওয়ামী লীগ ভারতের দোসর ছিল, এখানে সব ভারতের স্বার্থ দেখত ইত্যাদি, এই সব বিষয়গুলোকে সামনে অনেক বারবার বলা হয়েছে। এবং যখনই নির্বাচনটা সামনে এলো, যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আমরা অনেকে বললাম এবং বললাম যে আওয়ামী লীগকে কোন প্রশ্নে জাতীয় ঐক্যমত তৈরি করে বাদ দেওয়া হচ্ছে, নিরপরাধ তো এখানে কর্মী নেতা অনেকে আছে, তখন বলা হলো দেখেন এটা ভারতীয় দোসর, এটা আওয়ামী লীগের প্রেতাত্মা, উচ্চারণই করতে দেওয়া হয় না, প্রায় মক সন্ত্রাস করে ফেলা হয়। এখন যখন নাহিদ ইসলাম বলছেন তখন হয় না সেটা প্রেতাত্মা। তার মানে যখন তারা বলবেন সেটা সহি, আর যখন তার বিরোধীরা বলবেন সেটা সহি না। এবং এইটাই হলো আদর্শহীন রাজনীতি। আপনি যদি আদর্শ থাকতো রাজনীতিতে, তাহলে কিন্তু একবার এক এক কথা হয় না। তারা কিন্তু সংসদে যেতে চেয়েছে, সেটা হয়ে গেছে, এখন তাদের পরিসর বড় বড় করতে হবে। এখন আওয়ামী লীগ আসলেও অসুবিধা নাই, ছাত্রলীগ আসলেও অসুবিধা নাই। এই জায়গাটিতেই আমরা বারবার বলছিলাম যে আপনাদের আদর্শ কি, সেটা এনসিপি হোক, সেটা এবি পার্টি হোক, সেটা জামাতে ইসলামী হোক। জামাতে ইসলামী যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে কথা বলে, তখন তাদের শরিয়া আইন প্রয়োজন হয় না। আবার যখন তারা গ্রামাঞ্চলে যায়, তখন বলে আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। আপনারা শরিয়া আইন চান, খুবই ভালো কথা, এবং সেখানেই আপনি স্ট্রিক্ট থাকেন। এবং আপনারা এক একবার এক এক কথা, নারী সংস্কার রিপোর্ট যখন হলো, সংস্কার কমিশনের রিপোর্ট, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আপনি দেখুন একদিন পরে সাম্প্রদায়িক দলগুলো কিভাবে অশালীন আক্রমণ করলেন নারী নেতৃত্বের উপরে। আপনি সংসদে কোনো কথা শুনেন এই ব্যাপারে? এই সরকারি বিরোধী দল নারী সংস্কার নিয়ে একটি কথাও বলে না। কেন বলে না?
কারণ তাদের এই প্রত্যেকেরই কিন্তু এক ধরনের একটা এজেন্ডা আছে যে কাকে আমরা আবার বিরোধী পক্ষে ঠেলে দিই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, একটি কথা সরকারি দল বিরোধী দল বলে, এখন কি দেশের স্বার্থ বিক্রি হয় না? এখন কোথায় যায় সেই ভারতীয় আধিপত্যবাদ? আমরা ভারতীয় আধিপত্যবাদের যেমন বিরোধিতা করি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই আধিপত্যবাদের বিরোধিতা করি, পাকিস্তানের আধিপত্যবাদের বিরোধিতা করি, কিন্তু তারা সেটা করে না। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার ফাহাদ, একটু আপনার মন্তব্য জানাবেন। আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করতে হবে সেটা নিয়ে আমরা আসলে বিস্তারিত প্রস্তাব দিয়েছি, যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে আমাদের অল পার্টি পার্লামেন্টারি কমিশন হতে পারে, অথবা বাইরের নাগরিক সমাজকে নিয়েও সেটা হতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং তাদের মতামত নেওয়া দরকার সমাজের সব সেকশনের। যে একটা রাজনৈতিক দলকে শুধু সিম্পলি নির্বাহী আদেশ দিয়ে অথবা সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আপনার মোকাবেলা করা সম্ভব না। ভারতের আধিপত্যবাদ বলেন আর আওয়ামী লীগের 17 বছরের ফ্যাসিবাদ বলেন, তার প্রত্যেকটা জিনিসের রাজনৈতিক কর্মকাণ্ডের আলোচনা যেটা হতে হবে, পাশাপাশি তার ফৌজদারি অপরাধের বিচার হইতে হবে। কিন্তু সেটা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, সেটা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে ডিল করতে হবে। ঠিক একইভাবে যখন ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, যেই যে অভিযোগগুলো করা হয়েছিল প্রত্যেকটা অভিযোগের সাথে আমি একমত, কিন্তু প্রক্রিয়ার সাথে আমি একমত ছিলাম না। আমি বোধ করি যে মানে নাৎসিদেরকে এবং ফ্যাসিস্টদেরকে যেভাবে ডিল করা হয়েছে সেখান থেকে পৃথিবী অনেক এগিয়েছে। একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে জনসম্মতি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করা দরকার আমাদের। ধন্যবাদ আপনাকে। একদম ছোট করে অ্যাডভোকেট আশরাফ জালাল, আপনি আপনার মতামত জানাবেন। আমি যদি খুব ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে জামাত একটি আদর্শবিহীন রাজনৈতিক দল এবং এনসিপি তারই একটা মিটিং। তারা সব একদম প্রথম থেকে, জুলাই আগস্টের প্রথম থেকে তারা জুলাই আগস্টকে কুক্ষিগত করে আওয়ামী লীগকে কিভাবে তাদের কাছে কাজে লাগানো যায়। আপনি যদি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, যেই সিটগুলো তারা পেল, তার মানে সেই সিটগুলো তারা আওয়ামী লীগের সাথে, আমরা অনেকগুলো নিউজ দেখেছি, আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের সাথে নিয়েই তারা রাজনীতি করেছে। আমি বলছি না যে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগের ফৌজদারি কার্যবিধি দ্বারা আওয়ামী লীগকে যেভাবে বার্ড করা হয়েছে সেভাবেই তারা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে, এই মুহূর্তে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন, তাতে উনি যদি জুলাইয়ের বাহক হন, তাহলে উনি জুলাইকে সবচেয়ে বেশি অপমান করেছেন। জুলাইটা আমাদের সবার। আওয়ামী লীগ গত 17 বছরে যে ফ্যাসিজম দেখিয়েছে সেটার উপরে সবচেয়ে বেশি আঘাত করেছেন এই নাহিদ। আমি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং তার সাথে বলতে চাই যে এভাবে সুযোগ না দিয়ে যদি আমরা বিচার করার প্রক্রিয়াতে না যেতে পারি, আমরা যদি আমাদের একসাথে হয়ে যদি বাংলাদেশকে আগাতে না পারি, আমাদের গত 60 দিনে আমরা কি করছি এবং আগামীতে আমরা কিভাবে দেশ চালাবো, সংসদে এবং বাইরে যদি আমরা এই প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলতে না পারি, তাহলে আলটিমেটলি এই ধরনের আলোচনা কোনো মানে হবে না, দেশ কিন্তু আগাবে না। দেশ আগাচ্ছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। একই সাথে দর্শকদের বলতে চাই, দর্শক আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো রাজনৈতিক বিষয়ের আলোচনার বিষয় নিয়ে হাজির হয়ে যাব নতুন বাংলাদেশে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা।